জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন 17 বছর পর, 25শে ডিসেম্বর 2025 সনে। তিনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে এদেশের যে রাজনীতির ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স বা অঙ্ক, সব কিছু ওলটপালট হয়ে গেছে। মানুষ দলে দলে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগলের মতো ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তিনি যে অফিসে বসছেন সে অফিসের সামনে রীতিমতো হই হই রই রই কাণ্ড। ব্যবসায়ী, আমলা, কামলা, দালাল, ফড়িয়া, রাজনীতিবিদ, ধর্মবেত্তা থেকে শুরু করে সমাজের সকল মানুষ সবাই ছুটছেন বিভিন্ন কারণে। কেউ তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যাচ্ছেন, কেউ দূর থেকে তাকে, যারা ঢুকতে পারবেন না তিনি গাড়িতে উঠবেন, নামবেন, এই দৃশ্য দেখার জন্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। কেউ সেখানে গিয়ে ছবি তুলছেন। ওখানে যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে, অসংখ্য মানুষ সকাল থেকে রাত্রি অবধি সেখানে দাঁড়িয়ে তামসা দেখার জন্য মোটামুটি নিজেদেরকে সেখানে নিয়োজিত রেখেছেন। মানুষে মেলায় যেতে বা বিপণী বিতানে ঘুরতে, নিউ মার্কেটে ঘুরতে, বই মেলায় ঘুরতে যেভাবে আনন্দ উপভোগ করে, এমনি এই সময়টিতে এসে তারেক রহমান সাহেবের অফিসের সামনে বহু মানুষের যে আগমন, ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটার ভবিষ্যৎ কি? এভাবে কি চলতে থাকবে? না। যারা আসছে তারা উৎসাহ থেকে আসছে, উদ্দীপনা থেকে আসছে, আবেগ থেকে আসছে। অনেকে শুধুমাত্র তামসা দেখার জন্য আসছে। এটি 3-4 দিন পরে এটা থাকবে না, এটা বাস্তবতা। পরবর্তীতে যে পরিবেশ পরিস্থিতি হবে তাকে নিয়ে কেন্দ্র করে, সেটা হলো তার আম্মা যেভাবে ফিরোজাতে ছিলেন, তার আম্মা যেভাবে ঠিক 2017-18 সনে বিএনপির অফিসে আসতেন, বসতেন এবং মানুষজন যেভাবে স্বাভাবিকভাবে যেতেন, ওরকমই একটা অবস্থা হবে। আগামী জাস্ট কল্প কয়েকদিনের মধ্যেই এই মোহটা মানুষের কেটে যাবে। দ্বিতীয় যে বিষয়টা হলো যে তারেক রহমান সাহেবের আগমনকে কেন্দ্র করে নানা রকম হিসাব নিকাশ হচ্ছে। তিনি হঠাৎ করে এলেন কেন? কে তাকে আনলো? কে তাকে নিশ্চয়তা দিল এদেশে আসার জন্য? তিনি তো আসতে পারছিলেন না। এবং এই অল্প কয়েকদিন আগে তিনি নিজে ফেসবুকে পোস্ট করে বলেছিলেন যে তার বাংলাদেশের আগমন তার একক সিদ্ধান্তের বিষয় নয়, বহু পক্ষ এখানে জড়িত। তো সেই পক্ষগুলো হঠাৎ করে তারেক রহমান সাহেবের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত কেন নিল? সেই পক্ষগুলো কারা? সেটা কি আমেরিকা? সেটা কি কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, নাকি ফ্রান্স অথবা ভারত? যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, বিভিন্ন রকম ক্যালকুলেশন করেন, তারা এসব বিষয় নিয়ে আলোচনা করছেন। এরপর তিনি আগামীতে কিভাবে রাষ্ট্র চালাবেন, দেশ চালাবেন, এর কারণ হলো আজকের এই দিনটি পর্যন্ত আমি এই যে ভিডিওটি করছি, এই দিনের বাস্তবতা হলো 2026 সালের এই দিনের বাস্তবতা হলো মানুষজন ধরে নিয়েছে যে তিনি আগামীর প্রধানমন্ত্রী। মানুষ ধরে নিয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির তার মন্ত্রী হবে কারা, তারপর তার প্রাইভেট সেক্রেটারি কারা হবে, তিনি যখন মন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী তো নয়, তিনি প্রধানমন্ত্রী হবেন, তখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন, মুখ্য সচিব থাকেন, তারপরে তার পিএস থাকেন, PS1 থাকেন, APS1 থাকেন, এরপর তার একজন সেক্রেটারি থাকেন পূর্ণ সচিব পদমর্যাদার। কারা হবেন এগুলো নিয়ে রীতিমতো দর কষাকষি, লবিং শুরু হয়ে গেছে। এটাই বাস্তবতা। তারপর বিএনপি জয়লাভ করবে, শতভাগ জয়লাভ করবে, কিন্তু কত সিটে জয়লাভ করবে এটা বিএনপি ঘোষণা করছে না। বিএনপির অনেক নেতা বলছেন মিনিমাম 260টি সিট তারা পাবে। কিন্তু
এখন যে অবস্থা চলছে এরকম যদি চলতে থাকে সিটের সংখ্যা বাড়তেই থাকবে, 260 থেকে বাড়তে বাড়তে 280 হয়ে যাবে, এবং শেষ অবধি যদি সেই 1973 সনের নির্বাচনে আওয়ামী লীগের মতো অবস্থা হয় তাহলে হয়তো 2 থেকে 3টা সিট বাইরে যেতে পারে, বাকি সবই বিএনপি পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু বাস্তবতা এখন ওই পর্যায়ে চলে আসছে। মাঠে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই মুহূর্তে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক 1973 সনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছুটতেন, এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য জামায়াতের আমির ছুটছেন। 1973 সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য সকল ছাত্র যুবক থেকে শুরু করে সবাই লাইন দিতেন। এখনো ঠিক ডাকসু রাকসু জাকসু যত ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন তারেক রহমান সাহেবের দর্শন লাভের জন্য তারা ছুটছেন। তো অসুবিধা কোথায়? অসুবিধা হলো যে যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে এবং যখন যিনি ড্রাইভিং সিটে আছেন, গাড়ি চালান, গাড়িতে কি পরিমাণ তেল আছে, কোথায় যেতে হবে, গন্তব্য কি, এই বিষয়গুলো তার স্পষ্ট ধারণা না থাকে, তখন চালক হিসেবে তিনি একটা ডেঞ্জারাস সময় বা ভয়াবহ সময় অতিক্রম করেন। বলা হচ্ছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি, তারপর এই মুহূর্তে বাংলাদেশের টপ 10 সমস্যা কি, প্রধানমন্ত্রী হিসেবে যেগুলো তাকে মোকাবেলা করতে হবে, এই বিষয়গুলো তিনি এখনো চিন্তা ভাবনা করার, গ্রাউন্ড ওয়ার্ক করার সময় পাননি। এর মধ্যে নির্বাচনটি ক্রমশ তার কাছে চলে আসছে। ফলে আগামী যে দিনগুলো তাকে জনসভা যদি করতে হয়, অন্তত 10টি জনসভা যদি করতে হয়, হাতে সময় কই? এগুলো অনেক ঝামেলা হবে সামনের দিনগুলোতে। কিন্তু তার সাথে বড় যে ঝামেলা, সেই ঝামেলা হলো তারেক রহমান সাহেব কি জাতীয় সরকার গঠন করবেন, নাকি তিনি ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন? হঠাৎ করে জয়শঙ্কর বাংলাদেশে এলো কেন? আর তার সঙ্গে এইভাবে দেখা করলো, অনেকটা জয়শঙ্করের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হচ্ছিল তারেক রহমান সাহেব একেবারে প্রধানমন্ত্রী হিসেবে তাকে রিসিভ করছেন, আর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মত বিনিময় করছেন। এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ সেখানে চলে আসছে। তো এই দৃশ্য দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পারিষদবর্গ, তারপর গত 15 মাস ধরে যারা রাষ্ট্র পরিচালনা করার বা সরকার পরিচালনা করার স্বপ্ন দেখতেন, সে এনসিপি, সেই জামাত, তাদের নিঃসন্দেহে গাত্রদাহ হবে, তাদের মনে অনেক কষ্ট হবে, বেদনা হবে, এবং তারা সেই কষ্ট এবং বেদনাকে কাজে লাগিয়ে যদি কোনো অনার সৃষ্টি তৈরি করার চেষ্টা করেন, সেটাকে মোকাবেলা করার জন্য বিএনপি এবং তার যারা সাহায্যকারী রাষ্ট্রশক্তি আছে তারা এই মুহূর্তে কতটা প্রস্তুত রয়েছে সেটা একটা বিরাট বিষয়। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে কেবল জনপ্রিয়তায় ভাসছে এবং বিএনপি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, ক্ষমতায় আসবে ইত্যাদি বিষয়গুলো নিয়েই বিএনপি শুধু ভাবছে। এর বাইরে অন্য কোনো চিন্তা বিএনপির মাথায় ঢুকছে না। বিএনপির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল যে তাকে এই মুহূর্তে ভারত বিরোধিতার যে একটা লেবাস দীর্ঘদিন ধরে তারা পরে আসছিল। ভারতের সাথে বন্ধুত্ব করা যাবে না, ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করা যাবে না। এখন মার্কেটে যে ন্যারেটিভগুলো ছড়িয়ে পড়েছে সেটা হলো যে ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে তারেক রহমান সাহেব আসছেন এবং আগামীতে তাকে ক্ষমতায় থাকতে হলে ভারতকে ছাড় দিতে হবে। তো এই যে ভারতকে ছাড় দিতে হবে, এটা তিনি কিভাবে মোকাবেলা করবেন এবং তার প্রেক্ষিতে কি ধরনের ছাড় ভারতকে দিতে হবে? আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে, নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিতে হবে, নাকি কি? এই বিষয়গুলো নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে এবং বিএনপি বিরোধী শক্তিদের যে সকল সোশ্যাল মাধ্যম রয়েছে তারা যে সকল ন্যারেটিভ প্রচার করছে, সেই ন্যারেটিভের কারণে ক্রমশ বিএনপি রাজনীতি যেভাবে জটিল হয়ে যাবে সেটা জনাব তারেক রহমান সাহেব যদি মোকাবেলা করতে না পারেন, তার দেশে আগমন তার নিজের জন্য এবং বিএনপির জন্য একটা বুমেরাং পরিস্থিতি তৈরি করবে। সম্মানিত দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু, এটি
সম্ভবত এই শতাব্দীর সবচেয়ে আলোচিত একটি মৃত্যু। তার মৃত্যু পরবর্তী যে জানাজা, শেষকৃত্যানুষ্ঠান মুসলমানদের ধর্ম অনুযায়ী, এটি একটা ইতিহাসের মাইল ফলকে স্থাপন করেছে। পুরো ঢাকা শহর ভেঙে পড়েছিল সেই দিন। 2025 সনের ডিসেম্বর মাসের শেষ দিন, 31 তারিখ। সেই দিন পুরো সংসদ ভবন যে চত্বর, তার আশেপাশের এলাকা থেকে শুরু করে পুরো ঢাকা মহানগরী বলতে গেলে জানাজার নগরীতে পরিণত হয়েছে। কত মানুষ যে এই জানাজাতে অংশগ্রহণ করেছেন তা বলা যাবে না। এটাকে অসংখ্য বলতে হবে, অগণিত বলতে হবে। এবং বাংলাদেশে যে ঐতিহাসিক জানাজাগুলো ইতিপূর্বে হয়েছে তার কোনোটির সঙ্গেই বেগম খালেদা জিয়ার জানাজার তুলনা করা যাবে না। এবং সেই জানাজাকে কেন্দ্র করে রাজনীতির অঙ্গনে, সামাজিক অঙ্গনে নানা রকম প্রশ্ন উঠছে। আপনারা সবাই জানেন যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী একজন তরুণ নেতা ওসমান হাদি, তার মর্মান্তিক মৃত্যুর পর মানুষের একটা আবেগ তৈরি হয়েছিল এবং সেই আবেগের প্রেক্ষিতে ওসমান হাদির যে জানাজা, সেই জানাজাতেও পর্যাপ্ত লোকের উপস্থিতি দেখা গিয়েছিল। বেগম জিয়া তখন অসুস্থ ছিলেন এবং সবাই বলাবলি করার চেষ্টা করছিলেন, বিশেষ করে বিএনপি বিরোধী যারা শক্তি। এবং আপনারা জানেন যে ওসমান হাদির যে রাজনীতি এবং তার প্রমোটার হিসেবে যে দক্ষিণপন্থী গ্রুপগুলো ছিল, তারা টিটকারি করার চেষ্টা করছিল বিএনপিকে যে বেগম খালেদা জিয়ার যে আগামী দিনগুলোতে যদি মৃত্যু হয় তখন বেগম জিয়া অসুস্থ, তার জানাজা কি হাদির জানাজার চেয়ে সংখ্যাধিক্যের বিচারে বড় হবে কিনা। এটা বিএনপির জন্য একটা মানসিক চাপ ছিল। বিএনপি হয়তো ভাবতেও পারেনি যে বেগম খালেদা জিয়ার জানাজাতে এত মানুষের উপস্থিতি ঘটবে। যা হোক, আমাদের বাংলাদেশে এ যাবৎকালে জানাজার যে সংখ্যাধিক্য, সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাতে সবচেয়ে বেশি লোক হয়েছিল বলে ইতিহাস সাক্ষী। বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন তখন অনেকে বলার চেষ্টা করেছেন, বিএনপির লোকজন, যে বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হলে তার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার যে সংখ্যা, সেই সংখ্যাটি ছাড়িয়ে যাবে। তো এটা নিয়ে অনেকে অভিমান করেছেন, অনেকে বলার চেষ্টা করেছেন যে এ কথা বলা ঠিক হয়নি। কিন্তু বাস্তবে কি ঘটেছে সেটা আপনারা সবাই দেখেছেন। এখন বক্তব্য হলো যে এই যে জানাজা কেন্দ্রিক রাজনীতি, এই রাজনীতি বিএনপি বিরোধী যে সকল রাজনৈতিক শক্তি আছে তাদেরকে একটি মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছে। ধরুন, আগামীতে যদি জামাতের কোনো শীর্ষ নেতা, আল্লাহ মাফ করুক, খুব দ্রুত তাদের মৃত্যু হয় এবং নির্বাচনের আগে, এবং সেক্ষেত্রে যদি তাদের জানাজাতে এই যে বেগম জিয়ার জানাজায় যে পরিমাণ লোকের উপস্থিতি ঘটলো সেটি যদি না হয় তাহলে তাদের রাজনীতি শেষ। এই গেল একটা। দ্বিতীয়ত, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তারও যথেষ্ট বয়স হয়েছে, এখন তিনি দেশের বাইরে আছেন, তার রাজনৈতিক দল কার্যত নিষিদ্ধ, এবং তার যে সকল নেতাকর্মী বাংলাদেশে আছেন সবাই নিষ্ক্রিয়, অনেকে পলাতক, এবং বিরাট সংখ্যক নেতাকর্মী জেলখানাতে তারা জেলের ঘানি টানছেন। অনেকের মাথার উপর মৃত্যুদণ্ডের যে রায়, এটি যেভাবে আছে, আগামীতেও জেল, জুলুম, হুলিয়া, মৃত্যুদণ্ড তাদের জন্য অনিবার্য। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? অনেকে বলার চেষ্টা করছেন যে বেগম জিয়ার তো এদেশে জানাজা জুটল কপালে, শেখ হাসিনা তো বাংলাদেশে আসতে পারবে না,
তার কপালে কি জানাজা জুটবে? সে কি বাংলাদেশে আসতে পারবে? কিংবা তার যদি জানাজা হয় তাহলে সেই জানাজা কি খালেদা জিয়ার চেয়ে বেশি হবে, খালেদা জিয়ার মতো হবে, নাকি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বরণের পর টুঙ্গিপাড়াতে যে স্বল্প সংখ্যক মানুষ তার জানাজাতে অংশগ্রহণ করেছিলেন এবং 570 সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছিল, ওইরকম কিছু শেখ হাসিনার তাকদিরে হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং আমি সাধারণত ব্যক্তিগতভাবে যারা মজলুম থাকেন তাদের বিপক্ষে কখনো কথা বলি না। আর যারা শক্তিশালী, আমার এই জীবনে ছোটকাল থেকে, একেবারে ছোটকাল থেকে, আমি যখন 4, 5, 6-এ পড়ি তখন থেকে যাদের সঙ্গে বিরোধ আমার হয়েছে তারা সবাই শক্তিশালী মানুষ ছিলেন। আমার পর্যায়ের বা আমার সেই দুর্বল এই সকল মানুষের সঙ্গে আমি কখনোই লড়াই সংগ্রাম করিনি। আমার যারা সমপর্যায়ের লোক তাদের সঙ্গে আমার বন্ধুত্ব সেই ছোটকাল থেকে এখন পর্যন্ত, এবং আমার কোনো বন্ধু, সেটা আমার প্রতিবেশী হন কিংবা ধরুন আমার সহকর্মী বা আমার সহপাঠী, কারোর সঙ্গে আমার জীবনে ঝগড়াঝাটি তো দূরের কথা, তুই-তুকারি পর্যন্ত হয়নি। আমি অনেক মানুষের সঙ্গে বিরোধিতা করেছি বা করে যাচ্ছি, অনেকে সমালোচনা করি, যেখানে নীতি নৈতিকতার ব্যাপার আসে, যেখানে সত্য এবং মিথ্যার বিষয় আসে, যেখানে দেশপ্রেম এবং জাতীয়তার বিষয় আসে। আমার নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আমার দ্বন্দ্ব সংঘাত হয়নি। মতবিরোধ হয় ক্ষেত্র বিশেষে, কিন্তু আমরা সেটা একটা নির্দিষ্ট সময়ের পর মিটিয়ে ফেলি। তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে একটি খারাপ সময় তারা পার করছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে কোনো নেতিবাচক আলাপ আলোচনা আমার স্বভাব বিরুদ্ধ। কাজে আমি নেতিবাচক আলোচনা করব না। আমি শুধুমাত্র যে কথাগুলো আওয়ামী বিরোধীরা বলছেন এই মুহূর্তে, যে এইবার আওয়ামী লীগ আগামী 50 বছরে আসতে পারবে না, তাদেরকে আমি শুধু যে জিনিসটা বলবো যে এই মাত্র 17 মাস আগে তারেক রহমান সাহেবের অবস্থা কি ছিল, বেগম জিয়ার অবস্থা কি ছিল, লুৎফুজ্জামান বাবর সাহেবের অবস্থা কি ছিল, আর এই 17 মাস পরে পুরো পরিস্থিতি কি করে তাদের অনুকূলে চলে গেল। এটা প্রকৃতির একটা লীলা খেলা, এবং এই কাজের জন্য বিএনপির যারা নেতাকর্মী তাদের কোনো কর্ম দায়ী নয়। এটি কেবলই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন। তারা 2001 থেকে 2006 সন পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ওই সময় তাদের নানা অনিয়ম, দুর্নীতি, তারপর স্বেচ্ছাচারিতা, ভুল ভ্রান্তি ইত্যাদি নানা কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছেন। এই 2006 থেকে আজ অবধি তারা কেউ স্বীকার করেননি যে তারা ভুল করেছেন, তারা অন্যায় করেছেন, গুনাহ করেছেন। তারা তওবা করেছেন, কান্নাকাটি করেছেন এবং যাকে বলা হয় যে সৎ পথে ফিরে এসেছেন, দৃঢ়তা দেখিয়েছেন যে জীবনে কখনো সুযোগ পেলে তারা ভালো কাজ বই মন্দ কাজ করবেন না। এরকম কোনো নজির আমরা দেখিনি। বরং গত 17 মাসে বিএনপির যে সকল বাজে লোক ছিল তারা অতীতের যে কোনো সময় এসে আরো বাজে হয়ে গেছে। বিএনপির যে সকল লোক খারাপ কাজ করতো 2001 থেকে 6, তারা গত 17 মাসে তার চেয়ে বেশি খারাপ কাজ করেছে। কিন্তু তারপরও প্রকৃতি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। সে সুযোগ কেন? সে সুযোগ প্রথমত আওয়ামী লীগের যে ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার, পাপাচার, নানা রকম কুকর্ম। দ্বিতীয়ত এই গত 17 মাসে বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের কোনো সফলতা নেই। সেই সফলতা না থাকার কারণে জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি বর্তমান রাজনীতিতে অনিবার্য হয়ে পড়েছেন। এটি তাদের কোনো সুকর্মের ফসল নয়। তো সেই দিক থেকে আগামী রাজনীতিতে যদি বিএনপি খুব ভালো করে, কিংবা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হঠাৎ করে খুব ভালো করা শুরু করেন, মানুষের আবেগ, অনুভূতি, সমর্থন পরিবর্তন হতে 1 মিনিট সময় লাগবে না। কিন্তু যদি তারা আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করে, তাহলে লোকজন আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপির সমালোচনা করবে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করবে।
এবং দৈবাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, ছোট্ট একটি দুর্ঘটনা, অর্থাৎ মানুষের এই মুহূর্তে যে ক্ষোভগুলো আছে, ব্যথাগুলো রয়েছে, বেদনাগুলো রয়েছে, অভাব অভিযোগ এবং সমাজের যে এলিট শ্রেণীগুলো, তারা মূলত বিএনপি, জামাত এবং বর্তমান যে সরকার, এই তিনটি গ্রুপের উপরই বিক্ষুব্ধ অবস্থায় আছে। আপনি জানেন যে ইতিহাসের ধারাবাহিকতায় কখনো কোনো রাজতন্ত্র, কোনো রাজা ক্ষমতায় টিকতে পারেননি যখন সে দেশের এলিট সমাজ, যাদেরকে বলা হতো আমির, ওমরা বা অভিজাত বর্গ, তারা যতক্ষণ না পর্যন্ত বায়াত গ্রহণ না করেছেন, যতক্ষণ পর্যন্ত না সমর্থন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো রাজা, মহারাজা, সম্রাট সিংহাসনে স্বস্তিতে থাকতে পারেননি। 1 মাস, 2 মাস, 6 মাস, এর বেশি না। এজন্য যখনই কেউ ক্ষমতায় বসেছে অতীতে, সেটা আলেকজান্ডার হন, দারায়ুস হন, জুলিয়াস সিজার হন, তারা সমাজের অভিজাত বর্গের সমর্থন সবার আগে আদায় করে নিয়েছেন। এমনকি খোলাফায়ে রাশিদিনের জামানাতে যারা খলিফা হতেন, তাদের কাছে প্রথমে শীর্ষস্থানীয় সাহাবী গোত্রপ্রধানরা এসে বায়াত গ্রহণ করতেন। তো সেই অর্থে বর্তমান বিএনপি এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এদের উপর এদেশের যারা আমির, উমরা, এদেশের যারা অভিজাত বর্গ, ক্ষমতাধর, ধনিক শ্রেণী, তারা কেউ তাদেরকে সমর্থন দিচ্ছে না। অধিকাংশ যার যার অবস্থান থেকে তারা এখনো পর্যন্ত বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। অনেকে ঠিক আনুগত্য দেখাচ্ছেন, তেলবাজি করছেন, এটা কেবলমাত্র ভয় থেকে, কিন্তু অন্তঃস্থল থেকে কেউ তাদেরকে সমর্থন করছেন না। এই যে অভিজাত বর্গের সমর্থনহীনতার সঙ্গে শুরু হয়েছে অর্থনৈতিক বিপর্যয়, গরিব মানুষের হাহাকার, এবং এখন যে গতিতে অর্থনীতি চলছে তাতে রাষ্ট্রের চাকা চালু রাখা, দারিদ্রতার যে জ্বালামুখ এটি বন্ধ করা, মানুষের ক্ষুণ্ণি বৃত্তি নিবৃত করা বলতে গেলে অসম্ভব। তাই যদি হয় তাহলে মানুষ আবার সেই 300 ফিটে ফিরে যাবে, পদ্মা ব্রিজে ফিরে যাবে, এক্সপ্রেসওয়েতে ফিরে যাবে, মেট্রো রেলে ফিরে যাবে, কর্ণফুলী টানেলে ফিরে যাবে, রূপপুর পারমাণবিক কেন্দ্রে ফিরে যাবে এবং বলবে এই কাজ যারা করেছে তারাই ভালো ছিল। এর কারণ হলো এই সকল কর্ম যখন হতো তখন শুধুমাত্র রাষ্ট্রীয় কর্মে লক্ষ লক্ষ মানুষ নিয়োজিত থাকতো। অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন হতো তার বিনিময়ে আমরা খেয়ে পরে ভালো ছিলাম। মানুষ ভুলে যাবে ছাত্রলীগের হেলমেট বাহিনী, ভুলে যাবে হাতুড়ি লীগ, ভুলে যাবে শেখ হাসিনার গুম, শেখ হাসিনার বিরুদ্ধে যত সব অভিযোগ, সব কিছু ভুলে যাবে। এবং সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তন এটি সময়ের বিষয়। এনি ডে, এনি টাইম, এনি ওয়ে, অর্থাৎ যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনোভাবে হতে পারে, যদি এই যে বর্তমান যে অবস্থা রয়েছে এটির কোনো রাতারাতি ম্যাজিক্যাল পরিবর্তন না আসে। দ্বিতীয়ত, বাংলাদেশে যে সামনে ভোট আসছে, সেই ভোটের বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সর্বোপরি বিদেশি যে সকল রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের অসহযোগিতা যদি বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন বা আগামীতে আসবেন তাদের জন্য অনিবার্য হয়ে পড়ে, সেক্ষেত্রে আওয়ামী লীগের সম্ভাবনার দ্বার খুলে যাবে। আর আওয়ামী লীগ যদি আসে, ফেরত আসে বাংলাদেশে, তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তন উপলক্ষে যত মানুষ আসছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে বা জয়ের প্রত্যাবর্তন হলে, যদি শেখ হাসিনা মরে যান আগামীতে, জয়ের প্রত্যাবর্তন হয়, পুতুলের প্রত্যাবর্তন হয়, আপনি কল্পনাই করতে পারবেন না কি অবস্থা হবে। আমাদের দেশের মানুষ খুব দ্রুত ভুলে যায়, ভীষণ রকমভাবে ভুলে যায়। আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তার যদি পুনর্বাসন হয় রাজনীতিতে, এবং কেন হবে সেটা আগে বললাম, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে,
এছাড়া অন্য কোনো কারণ নেই। আর সেক্ষেত্রে কিছুদিন পরে যদি তার মৃত্যু ঘটে, তার জানাজা অনুষ্ঠানের জন্য তিল ধারণের জায়গা থাকবে না। বেগম জিয়ার যে জানাজা, সেই জানাজা তো কেবলমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল। শেখ হাসিনার জানাজা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটি কর্নারে, প্রত্যেকটি কোণে কোণে, প্রত্যেকটি বিন্দুতে বিন্দুতে এই ভূমির যেভাবে মানুষ উত্তাল হয়ে পড়বে তার জন্য, যেভাবে আহাজি করবে, কান্নাকাটি করবে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। এবং এটাই বাঙালির ইতিহাস। খুব দ্রুত ভুলে যায়, খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে যায়, আর অতীতের যে কোনো রেকর্ডকে নিজেরা ভাঙার জন্য নিজেরাই প্রতিযোগিতা করে। আর একটা বিষয় আমাদের বৈশিষ্ট্য, সেটি হলো আমরা যে কোনো উৎসবের আমেজের চাইতে আমাদের যে শোকের আমেজ, এখানে আমরা বেশি সমাগম করতে আমরা বেশি ভালোবাসি। ভালো কাজের চাইতে মন্দ কাজে আমাদের তৃপ্তি বেশি, এবং প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় কাজে আমরা ভীষণ রকম ব্যস্ত থাকি। তো সেই দিক থেকে আপনি আমি যেগুলো কল্পনাও করতে পারছি না, সেগুলোই আগামী দিনে আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে, যদি না আল্লাহ রাব্বুল আলামিন তার আপন মহিমায় এই জাতিকে নতুন কোনো দিশারি না দান করেন, নতুন কোনো পথ বা মতের সন্ধান না দেন।